বাচ্চা নাও না কেন? স্বামীর বয়স করার মূলমন্ত্র হইল বাচ্চা কাচ্চা, বিয়ের এত বছরও বুঝো নেই? পান চিবুতে চিবুতে কথাটি বলল প্রতিবেশী একজন বৃদ্ধা। তিনি এসেছেন, বসেছেন, টুকটাক আলাপ চরিত্রা করছেন। ইদানিং এই বাড়িতে সে ঝামেলা লেগেই আছে, এসব ব্যাপারে খোঁজ নিতে এসেছেন। উক্ত কথাটি বলেই তিনি ঘোমটা টেনে চলে গেলেন। আনিকা ফ্যালফ্যাল চোখে তাকিয়ে আছে বৃদ্ধার পানে। রাবিয়া হতাশার শ্বাস ছাড়লেন, আনিকাকে দোষারোপ করে বলেন, বিয়ের এত বছর হলো, বাচ্চা নিলা না কেন? বাচ্চা ছাড়া কি পুরুষ মানুষের সংসারে মন ভরে? বিয়ের 1 বছরই তো বাচ্চা নিতে হয়। আম্মা, আপনার ছেলেই তো বললো বাচ্চার নাম যেন 2 বছরেও না তুলি। 2 বছর কবে যে আরও কত বছর পার করলা, সেই কি আমার ছেলের দোষ? আল্লাহ আমার গর্ভে সন্তান না দিলে আমি কি করতে পারি আম্মা? তর্ক করবা না। তর্ক না করে আর কতকাল থাকবো? আমি বলি নাই ডাক্তার দেখাতে, আপনার ছেলে পাত্তাই দিল না, আপনিও কোনো গুরুত্ব দিলেন না। আমার ছেলে কেন যাবে ডাক্তারের কাছে? সমস্যা তোমার গর্ভে বাচ্চা আসে না, তাহলে আমার ছেলে কেন ডাক্তারের কাছে যাবে? আম্মা, আপনি এই যুগে এসেও অবুঝের মতো কথা বললেন। এই, আমারে যুগের দোহাই দিবি না। এখন তো স্বামী হাত থেকে ছুটছে, কি করবা করো। রাবিয়া প্রস্থান করলেন। এমনভাবে কথাগুলো বললেন যেন সব দোষ আনিকার। বাচ্চা না হওয়ার নিয়ে ঠিক কয়েক মাস আগেও চিন্তায় থাকলেও এখন আর চিন্তা আফসোস কিছুই করে না, বরং সময়ের সাথে সাথে মনে হচ্ছে বাচ্চা না হয়েই সে বেঁচেই গেছে। এই অসভ্য বর্বর লোকটার নিশ্চয়ই নিজের বাচ্চাকেও ছাড়তো না। একটা অসুস্থ পরিবেশে বেড়ে উঠত কমল শিশুটি। যা হবার হবে, যা হবার দেখা যাবে। রাশেদ ইদানিং রাতে বাড়ি ফেরে না। সৈয়দ ইসমাইল কি করবেন নিজেই ভেবে পাচ্ছেন না। তিনি সবার সালিশ বৈঠকে যান, এলাকার সম্মানীয় ব্যক্তি তিনি, অথচ তার ঘরেই চলেছে নিন্দনীয় কাজ কারবার। এসব শুনলে কি মানুষ হাসবে? না, অবশ্যই হাসবে, উপহাস করবে। যেদিন আনিকাকে মেরে হসপিটালে পাঠিয়েছিল সেদিনও এলাকার লোক নানান কথা তুলেছে, নানান সমালোচনা হয়েছে। তার একমাত্র ছেলে যেন এক টুকরো নরক, নিজের মেয়ে জামাইকে একবেলা আদর আপ্যায়ন খাওয়াতে পারেননি। কত রাত কেটে গেছে এই ছেলের চিন্তায়, শান্তিতে ঘুমাতে পারেন না। ব্যবসায় যাও হাত লাগিয়েছিল, ইদানিং তাও ছেড়ে দিয়েছে, অথচ টাকা টাকা করে নিয়মিত ঝগড়া করছে। বয়স তো বেড়েছে, আর কতকাল কুলাঙ্গারটা এইসব সহ্য করবেন? ছেলেটাকে এতটা উগ্র আচরণের মূল কারণ তার মা। মায়ের আস্কারায় ছেলেটা ছোট থেকেই অন্যায় কাজে প্রশ্রয় পেয়েছে, সাহস পেয়েছে। সব মিলিয়ে এখন তার অন্যায় সহ্যের বাইরে চলে গেছে। যে ছেলে মায়ের কথায় চোখের পলক ফেলতো, সেই ছেলে এখন মায়ের কথা এক কানে ঢোকায় তো আরেক কান দিয়ে বের করে দেয়। রাতের খাবার খেয়ে চুপচাপ শুয়ে আছে আনিকা, তার পাশেই শুয়ে আছে রাশেদ। এক বিছানায় থাকলেও মনের দিক দিয়ে বিশাল দূরত্ব তারা। কাঁদতে কাঁদতে আনিকার চোখে পানিও ফুরিয়ে এসেছে। যে ছেলেটাকে ভালোবেসে গৃহত্যাগ করেছে, সেই ছেলেটাই আজকাল তাকে তালাক দেওয়ার হুমকি দেয়। ভালোবাসা এত তাড়াতাড়ি ফুরিয়ে যায়? কাকে ভালোবাসলো আনিকা? জীবনের হিসাব কষলে মনে হয় জীবনটা তার ভুলে ভরা। আবার পড়াশোনা শুরু করবে, আবার সাজাবে জীবনটা, কিন্তু কোথা থেকে কি যে শুরু করবে। ওই শোন। রাশেদ আচমকা হ্যাঁচকা টেনে কাছে আনলো আনিকাকে। মেয়েটা ভয় পায় শারীরিক মেলামেশা ইদানিং, তাদের হয় না বললেই চলে। যতবার রাশেদ তার কাছে এসেছে তাকে মারতেই এসেছে। ছাড়েন আমারে। এত দেমাক কিসের? ছাড়েন, আপনার ছোঁয়া আমার বিষের মতো লাগে। নতুন নাগর জুটেছে নাকি? ছি, লজ্জা লাগে না? সবাইকে কি নিজের মতো ভাবেন? কথা কম বল, তোর ননদরে ফোন লাগা। কেন? 20,000 টাকা দিতে বল। তুই বললে এখনই টাকা পাঠাবি রে। আপনি বললেন কি করে আমি রুমুর কাছে টাকা চাইব? চাইবি না কেন? উজ্জ্বল যে পরিমাণ ইনকাম করতেছে তোর ধারণা আছে? সে তার পরিশ্রম সততা দিয়ে ইনকাম করতেছে। আপনার জুয়া খেলার জন্য আমি তার কাছে টাকা চাইব? ভুল ভাবলেন। আচমকা আনিকার চুল টেনে ধরল রাশেদ। টনটনে ব্যথায় দাঁত মুখে খিচে রইল মেয়েটি। তোরে তালাক দিব, বেশি জ্ঞানচাম করলে আজ রাতেই দিব। দেন, তালাক দেন। ভয় পাই না আমি। কি পাসটা? ভয় পাই না।
দৃঢ় কণ্ঠে বলল আনিকা। রাশেদ যেন আরও রেগে যায়, টেনে ধরে মেয়েটার চুল। যে স্বামীর হাতে ভালোবাসার ছোঁয়া ছিল, আজকাল সেই স্বামীর হাতে যন্ত্রণার ছোঁয়া। নাগর পাইছিস? নতুন নাগর পেলেই তোর গলার আওয়াজ এত ধরলো হইল। চুল ছাড়েন, অনেক সহ্য করেছি, আর না। কি করবি তুই? পুলিশের কাছে যাব। রাশেদ হো হো শব্দে হেসে উঠল। তার এই কুৎসিত হাসিতে গায়ে কাটা তুলল আনিকার। মেয়েটা এবার ভয় পেল। এই ভয়ার্ত চাহনিটা ঠিকই ধরে ফেলল রাশেদ। পুলিশ তো নতুন নাগর নাকি? শেষাক্ত কথাটি বলে আনিকাকে বিছানা থেকে ছুঁড়ে ফেলে দিল নিচে। আনিকা উঠে বসার আগেই মাটির বড় ফুলদানিটা ছুঁড়ে ফেলল তার মাথায়। নিস্তব্ধতা কাটিয়ে ফুলদানি ভাঙার শব্দ চারিদিকে ছড়িয়ে পড়ল। চিনচিনে ব্যথায় দ্রুত মাথায় হাত রাখল আনিকা। রক্তে ভেসে যাচ্ছে কপাল। এই রক্তাক্ত শরীর দেখে রাশেদের মায়া হয় না, বরং একে একে গালি ছুটতে থাকে আনিকাকে। আর সহ্য করতে পারে না। ছোট টেবিলে থাকা কাঁচের গ্লাস নিয়ে মাথায় বাড়ি মারল রাশেদের। আনিকা এমন কাজ করতে পারবে স্বপ্নেও ভাবেনি রাশেদ। তার মাথা না ফাটলেও প্রচণ্ড ব্যথা পেয়েছে। উজ্জ্বল আজ ভীষণ ব্যস্ত। তার রেস্টুরেন্টটা সম্পূর্ণ আবারও সাজানো হয়েছে। বাড়ি ঘর সব পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে তার। বন্ধু দেশে আসবে। উজ্জ্বলের পাশাপাশি রুমুও ভীষণ আগ্রহের সহিত কাজ করছে, কিন্তু তার কাজের গতি থেমে যায় আনিকার সহিত কথা বলে। রাশেদ যে দিনকে দিন তার অত্যাচার বাড়িয়ে দিচ্ছে, এসব আর মানা যাচ্ছে না। এর একটা সমাধান দরকার। সারাদিন কাজ শেষে ক্লান্ত দেহটানে বিছানায় শুলো উজ্জ্বল। রুমু এসে বসলো তার পাশে। উজ্জ্বল, আপনার সাথে কথা আছে। বল। অনিকা ভাবির কিছু একটা করা উচিত। রাশেদ জানোয়ারটা তাকে গতকালও মেরেছে। কি করবি তুই? তুই নিজেই তো মার খাবি। আমি তো একা পারবো না, আপনিও আমার সাথে থাকবেন। আজকাল নাকি তালাক দেবে বলে হুমকি দেয়। তো দিচ্ছে না কেন? মেয়েটা অন্তত বেঁচে যায়। আমিও তাই চাই। সেসব পরে হবে। সারাদিন অনেক কাজ করেছিস, এখন রেস্ট কর। আপনার বন্ধুরা কখন আসবে? ঢাকায় এসে তো পৌঁছে গেছে, কালকে এখানে চলে আসবে। উজ্জ্বল হঠাৎ চুপসে গেল। কিছু বলবে করেও বলার সাহস পায় না। রুমু তার চোরা চাহনিটা ঠিকই ধরে ফেলে। উজ্জ্বল, আপনি কি কিছু বলবেন? মানে রুমু, তোর ভাই নাকি একটা মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে, তাকে নাকি বিয়ে করবে। কে সেই মেয়ে? মেয়েটার নাম ময়না, ডিভোর্সি। তবে ওই মেয়ের কাছেই চলেন। মেয়েটাকে বুঝিয়ে বলেন নিশ্চয়ই রাশেদের সঙ্গ ছাড়বে। লাভ নেই, মেয়েটা সব জানে। কি ব্যাতব মেয়ে রে বাবা, হাতে ধরে নিজের বিপদ রাখছে। এইসব মেয়েকে বলে লাভ নেই রুমু। জেনে শুনে যখন এমন করছে, নিশ্চয়ই আমাদের কথা শুনবে না। তা ঠিক। রুমু উঠে দাঁড়ালো। কিছু ভেবে ফিরে আসলো পুনরায়। ফল কাটার চুড়িটা নিয়ে বসলো উজ্জ্বলের পাশে। কিরে, ছড়ি আনলি কেন? অনিকা ভাবির সংসার তছনছের পেছনে মূল কারণ বিয়ের এত বছরে বাচ্চা না নেওয়া। এতে কি নাকি রাশেদ ভাই বিগড়ে গেছে, সংসারের মন হারিয়েছে। তোর ভাই কি বিয়ের আগে খুব ভালো ছিল? কথা শেষ করতে দিন। বল। পাশের বাসার চাচি এটাই বলল। আজ আমাকে পরামর্শ দিয়ে গেল এই বছরে যেন বাচ্চা নিয়ে ফেলি, তা না হলে আপনিও সংসারে মন হারাবেন। রুমু আচমকাই উজ্জ্বলের গলায় ধারালো ছুরিটা চেপে ধরল। উজ্জ্বল হাসবে নাকি কাঁদবে তার প্রতিক্রিয়া বোঝাতে ব্যর্থ। তুই দেখি আজকাল পাড়া প্রতিবেশীর কথা খুব শুনিস। আজ শেষবারের মতো দেখিয়ে যাচ্ছি, শুধু আমার ভালোবাসায় আঘাত দেন, গলা কেটে ফেলবো। মাইন্ডেড। ওকে ওকে, সেম টু ইউ। ওকে, বাচ্চা কি নিব? আগে বাচ্চা বানান, তারপর সিদ্ধান্ত নিচ্ছি। উর্মি আপা, বাচ্চা নাও না কেন? তুইও তো দেখি মুরব্বীদের মতো কথা শিখেছিস। তো আমি কি মুরব্বী না? তোমার একমাত্র ভাইয়ের একমাত্র বউ তোমার ভাবি। আমি কিন্তু মুরব্বীদের কাতারেই পড়ি, বুঝলে? রুমুর কথায় গাল টেনে দিল উর্মি। বাবার বাড়িতে উর্মি আসা হয়েছে বেশ কয়েক মাস পর। উজ্জ্বলের রেস্টুরেন্ট ওপেনিংয়ের দিনও তারা আসা হয়নি, কেননা তামিমের অফিসের কাজের জন্য বের হওয়ার সুযোগ পায়নি। এই বাড়িতে এসে যা বুঝলো, বর্তমান মধ্যমণি হলো রুমু। এই মেয়েটা সারা বাড়ি দাপিয়ে বেড়াচ্ছে। যে কাজটা আগে উর্মি করতো, আসার পর আনিকার সাংসারিক অবস্থা শুনে উর্মি নিজেই বাক্যহারা। সাদাসিধে মেয়েটার কপালে এমন একটা জানোয়ার জুটলো। রাশেদ ভাই ছোট থেকেই গোয়ার প্রকৃতি ছিল চাচা যান। যাও শাসনে রাখতো, কিন্তু চাচি আম্মার জন্য তাও
হতো না। আদরের ছেলেকে কেউ কিছু বললেই রেগে মেগে এক শেষ অবস্থা। এখন তো আম্মার কথাই শোনে না, আম্মাকে পাত্তা দেয় না। আনিকার কি হবে? মেয়েটার তো বাপের বাড়ির দিক দিয়েও তো কেউ নেই। জানি না কি হবে আব্বার সাথে, এই ব্যাপারে কথা বলতে হবে। গরম গরম নকশি পিঠা ভেজে তুলল উর্মি। সিয়ার ঢালার সাথে সাথে পিঠাগুলো কেমন রসে মাখা মাখো অবস্থা। রুমু তৃপ্তি সহিত তাকিয়ে রইল। নতুন অতিথির জন্য যে কত প্রকার পিঠার আয়োজন করা হয়েছে তা বলে বোঝানো যাবে না। রান্নার কাজ শেষ হয়েছে কিছুক্ষণ আগে। দুপুর পেরিয়ে গেছে। রোদেরা পাতার ফাঁকে ঝিলিক দিয়ে রান্নাঘরে জানালা ছুঁচ্ছে। রুমু এগিয়ে গেল নিজ কক্ষে। উজ্জ্বল এসেছে, আওয়াজ পাওয়া গেছে। উজ্জ্বল, আপনার বন্ধুরা কত দূর? আরে বলিস না, ওরা নাকি গুগল দেখে আসতে গিয়ে রাস্তা হারিয়ে ফেলেছে। এখন আমি ফোনে শর্টকাট বলে দিয়েছি, চলে আসবে। উজ্জ্বল আপাত মস্তক তাকালো রুমুর পানে। মেয়েটা শাড়ি পরেছে, হালকা সাজে দুর্দান্ত লাগছে মেয়েটাকে। গায়ের টি শার্টটা খুলতে খুলতে উজ্জ্বল বলে, শাড়িটা তো আমি দিইনি, কোথায় পেলে? উর্মি আপা এনেছে। আমাকে কেমন লাগছে? লাল মরিচের মতো লাগছে। কি? এটা কেমন কথা? সত্যি কথা, চিকনা চাকনা শরীরটায় লাল শাড়ি চড়েছিস, তোকে আসলেই লাল মরিচের মতো লাগছে। লাল মরিচের ঝাল নেবেন না উজ্জ্বল ভাই? উজ্জ্বল ভাই শব্দটা শুনেই থমকে উঠল। কে তোর ভাই? হ্যাঁ, তাছাড়া এই মরিচে ঝাল নেই, মিষ্টি মিষ্টি। রুমু ঠোঁট বাঁকালো, এগিয়ে এসে কামড় বসালো উজ্জ্বলের বুকে। সে বুঝিয়ে দিতে চাইলো তার ঝাল, কিন্তু উজ্জ্বল কি কম যায়? রুমুকে সরিয়ে দেওয়ার পরিবর্তে আরও কাছে টেনে নেয় এবং কামড়ে দেয় রুমুর ঘাড়ে। উজ্জ্বলের আক্রমণে রুমু ভড়কে যায়। নিজেকে ছাড়াতে নিলেও ছাড়া পায় না। রুমু ব্যথায় দাঁত খিঁচে বলে, ওরে রক্তচোষা বাদর, ছাড় আমাকে। চুমুবো, চুমু রেখে তুমি কামড়াকামড়ি কেন করছো? উজ্জ্বল ছাড়েন শাড়ি, এলোমেলো হচ্ছে আমার সাজ। চুপ, কার জন্য সাজলি? হ্যাঁ, আমার জন্য না তো আমি এলোমেলো করেছি, অন্য কেউ তো করেনি। আঁচল আটকে থাকার জন্য কাঁধে লাগানো সেফটি পিনটা উজ্জ্বল খুলে দিল। মুহূর্তে ঝরঝরিয়ে জর্জটে শাড়িটা মেঝেতে পতিত হলো। রুমু উজ্জ্বলকে ছেড়ে নিজেকে আড়াল করতে চাইল, কিন্তু তা কি আর হয়? প্রেমময় প্রহরটা যে উজ্জ্বল কিছুতেই হাতছাড়া করবে না। যখনই রুমুর দুঠোঁট নিজের আয়ত্তে আনলো, তখনই বাড়ির উঠোনে বেজে উঠল গাড়ির হর্ন। উজ্জ্বল অতি সত্বর দূরে সরল এবং রুমুর হাতে পুড়ে দিল আঁচলের অংশটুকু। রুমুর ঠোঁট টিপে হেসে বলে, আমি জানতাম এমনটাই হবে। আমিও জানতাম, যখনই আমি এই মোড়ে আসি তখনই। যাই হোক, শারীরিক করে আয়। বেশ কয়েক বছর পর ইতালির কোর ব্যাংকটা এবার দেশে ফিরেছে। সময় সুযোগ কোনোটাই এই ব্যস্ত জীবনে হয়ে উঠছে না। আসবে আসবে করেও যখন আসা হচ্ছে না, ব্যস্ততা ক্রমশ ঘিরে ধরেছে। তাই ব্যস্ততাকে বুড়ো আঙুল দেখিয়ে প্লেনের টিকিট কেটে এনে নিজের স্ত্রীকে সারপ্রাইজ দিল। এই তো এবার যাচ্ছে তারা বাংলাদেশে। আরশাদের স্ত্রী খুশবু এখন সুসংবাদ দেবে খুশির। তালে মূর্ছা যাই অবস্থা। কত বছর পর ফিরেছে নিজ দেশে। আরশাদের পুরো নাম আরশার ইহসান। তার জন্ম থাকা সবটাই ইতালিতে। ইতালির বাতাসে বেড়ে ওঠা ছেলেটা নিশ্চয়ই বিয়ে করবে ইতালির স্থানীয় কোনো মেয়েকে, কিন্তু না, এই ছেলে ভালোবেসে ফেললেও অতি সাধারণ বাঙালি এক মেয়েকে। এই মেয়েকে পাওয়া কি এতই সহজ ছিল? আরশার ইহসান নাকে দড়ি দিয়ে ঘুরেছে, পথ হারিয়েছে, ভ্রমে পড়েছে, সব পেরিয়ে খুঁজে পেল তার ফ্লোজিকে। এখন আবার হয়তো ভাবছেন ফ্লোজিকে, সেই খুশবুই হলো আরশাদের ফ্লোজি। আশেপাশে বৃহৎ গাছপালা এবং ফুল গাছে সুসজ্জিত মাছ ওঠানে গাড়ি থামলো আরশাদ। লোহার ভারী গেটটা খোলাই ছিল, নিশ্চয় আরশাদের কথা ভেবেই পূর্বে খুলে রেখেছিল উজ্জ্বল। গাড়ি থেকে নেমেই মুলাকাত হলো উজ্জ্বলের সহিত। সামনাসামনি দুই বন্ধু একে অপরকে পেয়ে খুব বেশি আবেগপ্রবণ হয়ে উঠেছে। সৈয়দ শামসুল এবং নার্গিসকে সালাম জানালো আরশাদ, এবং খুশবু বাড়ির ওঠানে বিদেশি লোকটাকে দেখে সবার মাঝেই চলেছে নানা আগ্রহ। রুমু দ্রুত শাড়ি গুছিয়ে সবার মাঝে উপস্থিত হলো। আরশাদ কয়েক পল তাকে দেখে ভ্রু কুঁচকে অপরিপক্ক বাংলায় বলে, এই বাচ্চা মেয়েটা তোমার বউ? শারীরিক গঠনে রুমুকে সবার মাঝে ছোটই মনে হয়। তার মাঝে যখন শাড়ি পরে উপস্থিত হলো, তখন বাচ্চা বাচ্চা ভাবটা কেটে গেলেও আরশাদের কাছে রুমুকে সেই ছোটই মনে হলো।
রুমু আগ্রহ ভরা চোখে পরখ করলো আরশাদকে। ধবধবে ফর্সা চামড়া, চোখ জোড়া বাদামি মনির অধিকারী এই মানুষটাকে নিয়ে তার কৌতূহল ক্রমশই বাড়ছে। এতকাল যাবৎ টিভিতেই দেখেছিল এমন বিদেশি নায়কদের, আজ যেন চোখের সামনে একটা নায়ক দাঁড়িয়ে আছে। সব পছন্দ হলেও আরশাদের কথা মোটেও পছন্দ হলো না রুমুর। এ কেমন বাংলা বলা, ঘেটে ঘরে দিচ্ছে মধুর বাংলাটাকে। আমি বাচ্চা নই। বেশ জোর নিয়ে বলল রুমু। তার প্রতিক্রিয়া দেখে হেসে ফেলল আরশাদ, সেই সাথে হাসলো বাকিরা। এত ঘন্টার জার্নি শেষে আরশাদ এবং খুশবুকে পাঠানো হয়েছে আলাদা একটি কক্ষে, সুসজ্জিত কক্ষে। প্রবেশ করতেই বিছানায় গা এলিয়ে দিল খুশবু। আরশাদ, কতদিন পর নিজ শহর ছেড়ে অন্য শহরে এলাম। অন্য কোথাও যাওয়ার নাম নিলেই আমার ভয় করে, তবুও যে সাহস করেছি এটাই অনেক। কেন ভয় করে আরশাদ? ভুলে গেলে? মনে পড়ছে না? গ্রামে আসবো বলে আমাদের সেই বাস অ্যাক্সিডেন্টের কথা মনে নেই? অল্পর জন্য তোমাকে হারাতাম। খুশবু চুপসে যায়, চুপচাপ তাকিয়ে রয় আরশাদের পানে। এই বিভৎস স্মৃতি সে ভুলে যেতে চায়। আমরা এখানে কয়দিন থাকবো আরশাদ? যতদিন না বাস্তব জীবনে তারা আসে। আমার গোসল করা উচিত, শরীরটা মেস করছে। ঠিক আছে, যাও। জামা হাতে তুলে ওয়াশরুমে পা বাড়ালো খুশবু। দুপুরের খাবার খেতে বসলো সন্ধ্যার আগ মুহূর্তে। সবাই মিলে জড়সড়ো হয়ে আরশাদ এবং খুশবুকে আপ্যায়নে ব্যস্ত। উজ্জ্বল মুরগির লেগ পিসটা আরশাদের প্লেটে দিতে আরশাদ তা তুলে দিল খুশবুর প্লেটে। উজ্জ্বলের প্রশ্নবিদ্ধ চাহনির উত্তর সাজিয়ে বলে, পল্লীজির এটা পছন্দ। ভাবিটাও তো আছে। আচ্ছা তারা মাছের ডিমের বোনা দিচ্ছি, ওটা ট্রাই কর। পল্লীজিকে দে, ওর মাছের ডিম ভীষণ পছন্দ। আরশাদের একের পর এক কাণ্ডে সবার মাঝে খুশবু বেশ বিব্রত বোধ করছে। এ আর নতুন কি? আরশাদের এসব অভ্যাস আজকালের নয়, সেই শুরু থেকেই। রুমু আর চোখে তাকালো উজ্জ্বলের পানে, সে যেন কিছু ইঙ্গিত করেছে। যখনই উজ্জ্বল সরে দাঁড়ালো তখনই গাল ফুলিয়ে রুমু বলে, কই, এমনভাবে কখনো আমার প্লেটে মোরগের রান মাছের ডিম তুলে দিয়েছো? তুলে দেবো কেন? বাড়ি থেকে সরাসরি তোর প্লেটেই পড়ে, তাহলে তুলে কেন দেবো? অন্যকে দেখে অনুকরণ করাটা বন্ধ কর। এত এত খাবার খেয়ে আরশাদের পেটটা যেন এক্ষুনি ফেটে যাবে। সবাই তাকে এতই ঠেসে ঠুসে খাইয়ে ছেড়েছে, এতদিনের ডায়েট চোখের পলকে জলে ভেসে গেল। আরশাদ বসার ঘরে সবার সহিত আড্ডা দিচ্ছিল, অথচ খুশবু চুপসে আছে। সহজে কারোর সাথে মিশতে পারে না সে। কে কি বলেছে করেছে, আপাতত এসব পরখ করাই তার একমাত্র কাজ। আড্ডা শেষে বিশ্রামের জন্য আরশাদ নিজ কক্ষে ফিরল। ইতিমধ্যে খুশবুর সাথে রুমুর বেশ ভাব হয়েছে। দুজনে বেশ অনেকক্ষণ গল্প সল্প করলো। তাদের কথার মাঝে আরশাদ উপস্থিত হলো। রুমুকে আবদার সুরে তার অপরিপক্ক বাংলায় বলে, আমাকে ডাক খাওয়াবে ওকে? ডাল? সেটা আবার কি? আরে ডাল। ডাল মানে? ডাল বোঝো না? ডাল ডাল। রুমু ঢোক গেল। এই ইতালিয়ান বাদরটার বাংলা সে একটুও বোঝে না। এসব কি বলে, দূর ছাই। ডাল মানে কি ভাইয়া? আপনি কি মদ চাইছেন? মানে মদ খেয়ে টালমাটাল হতে চাইছেন? উফ, সো সিলি গার্ল। খুশবু পাশে বসে হাসছিল। সে আরশাদের কথা বুঝতে পেরেও কিছুই বলল না। রুমুকে একটু গোল খাওয়ানো যাক। শিলিটিলি বাদ দিন, এবার বলুন ডাল কি? আরশাদ উঠে দাঁড়ালো। এখানে কেউ তার বাংলা খুব বেশি বোঝে না। তার বাংলা বলাটা এত বিশ্রী কেন? চাইলেও সংশোধন হচ্ছে না। রুমু ভ্রু কুঁচকে বলে, তোমার বর কি বললো? তালের কথা বলেছে। তোমার গেটের বাইরে যে তাল গাছটা আছে না, ওটা দেখেই সে আমাকে বলেছিল এবার এসেছে যখন তাল খাবে। রুমুর মাথায় হাত পড়ল। কি অদ্ভুত, তালকে কেউ টাল বলে? ঘুমের ঘরে স্বপ্নরা কেমন বাস্তব বাস্তব অনুভূত হয়। মনে হয় যেন অন্য জগতে ছিটকে পড়েছি। সুখের স্বপ্ন সুখানুভূতি, তেমনি দুঃখের স্বপ্ন চোখ ভিজে একাকার। গভীর রাতে ভিজে আছে খুশবুর চোখ। দুই স্বপ্নে কাঁপছে সে ঘুমের ঘোরে। হুহু শব্দে তুলে কেঁদে ফেলল। তার উত্থাল পাথাল শ্বাসে বুকের অস্বাভাবিক ওঠানামায় আচমকা কাঁচা ঘুম ভেঙে গেল আরশাদের। খুশবুর অস্বাভাবিক আচরণে খুশবুর বুক থেকে মাথা তুলে তাকালো। খুশবুর ভেজা গাল স্পর্শ করতে বুকের ভেতরটা মোচড় দিল। আরশাদ ব্যতিব্রস্ত হয়ে প্রশ্ন ছুড়ল, পল্লীজি আমার জান, ঠিক আছো? নিজ বাড়ি থেকে ঝগড়ার শব্দে দাঁত মুখ খিঁচে বসে আছে রুমু। রাশিদ কি নিয়ে ঝামেলায় লেগে বিশ্রী বিশ্রী গালাগালি ছুঁড়ছে।
দেওয়ালের পাশে দাঁড়িয়ে গালাগালগুলো যে উজ্জ্বলের উদ্দেশ্যে বলা হচ্ছে তা বেশ ভালোভাবেই বুঝল রুমু। সকালের নাস্তা শেষে 11টা চায়ের আড্ডায় বসেছে সকলে। আরশাদ, খুশবু রুমুর পাশেই বসে তারা কেউ কিছু না বললেও কান খাড়া করে সবটা শুনছে। এত এত বিশ্রী গালাগালিতে মাথা নত করে সকলেই বসে আছে। আরশাদ কয়েকটা কথার অর্থ বুঝলেও বেশিরভাগ গালাগালির অর্থ সে বোঝেনি। রাশিদ ভাইপাটাই রাগিয়ে কে দিয়েছে? এদিকে দিয়ে আসে কেন? রুমুর পাশে বসে সগৌতিক স্বরে বলল উজ্জ্বল। রুমু চুপ রয়, মান সম্মানটা যেন মাটিতে গড়াগড়ি খাচ্ছে। তুই কি লজ্জায় মতো হচ্ছিস? আরে প্যারা নেই, তোর ভাই বলে তোর যতটা লজ্জা লাগছে, রাশিদ কিন্তু আমারও ভাই। আমরা একই বংশ, একই রক্তের লোক। তারপরেও চুপ থাক। রুমু কথা বাড়ায় না। চায়ের আড্ডা শেষে তারা সকলে রেডি হতে চলে যায়। আজকে দুপুরের খাবার সবাই উজ্জ্বলের রেস্টুরেন্টে করবে। উর্মি, তামিম, আরশাদ, খুশবু, তাদের সাথে উজ্জ্বল, রুমু, তারা 6 জনেই তৈরি হয়ে রওনা দিল রেস্টুরেন্টের উদ্দেশ্যে। বাড়ির গেট থেকে বের হতেই রুমুর মুখোমুখি হলো রাশেদ। রাশেদের রক্তিম চোখ, রাগান্বিত চাহনি ভয়টা বাড়িয়ে দিল রুমুর। অতিথির সামনে আবার না কোনো কাহিনী ঘটে যায়। রাশেদকে প্রথমে এড়িয়ে যেতে চাইল, কিন্তু যেই ভয়টা রুমু পেয়েছে ঠিক সেটাই হলো। রাশেদ আজ হয়তো অগ্রিম প্রস্তুত ছিল, আজ সে ঝামেলা করবেই। আড়াল আয়, কথা আছে। ভাইয়া, আমার কোনো কথা নেই, পথ ছাড়ো। রুমু, তেজ দেখাবি না, খবরদার। তেজ দেখাচ্ছি না। রাশেদ পুনরায় ধমক দিল। উজ্জ্বল চুপচাপ দাঁড়িয়ে থাকলেও এবার আর চুপ থাকতে পারল না। রুমুকে সরিয়ে এগিয়ে গেল সে। কি সমস্যা তোর? ঝামেলা করতে চাইছিস? ঝামেলা তো তুই করছিস। আমার বোনকে বিয়ে করে ঝামেলা কে বাড়ালো? যাকে বিয়ে করলাম তার মাথা ব্যথা নেই, যার মেয়েকে বিয়ে করলাম তারও মাথা ব্যথা নেই। তুই কোন ক্ষেতের মোড়া? কথাবার্তা সাবধানে বল, নষ্ট কোথাকার তোরা। রাশেদ কথা শেষ করার আগেই তার বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল রুমু। ঘটনাটা এতটা তাড়াতাড়ি ঘটল, পাশে দাঁড়িয়ে থাকা উর্মি, তামিম সহ অন্যরা বেশ অবাক চোখে তাকিয়ে। খবরদার, আমার স্বামীকে নিয়ে বাজে কথা বলবে না। তোমার সাথে কথা বলতেও আমার ঘৃণা হয়। চোখের সামনে থেকে সরো। তোর সাহস দেখি বেড়ে গেছে। হ্যাঁ, বেড়েছে, অনেকটা বেড়েছে। আর প্রমাণ করতে চাই না। রুমু দ্রুত উজ্জ্বলের হাত টেনে নিয়ে গেল। সবার সামনে একটা বাজে পরিস্থিতি তৈরি হওয়ার আগে এখান থেকে চলে যাওয়াই উত্তম। সারাটা দিন তারা অনেক আনন্দে কাটল। আরশাদ এই শহরে নতুন, তাই উজ্জ্বল তাকে সবটা দেখাচ্ছে, বোঝাচ্ছে। নতুন অতিথি নিয়ে তাদের সময়টা কাটছে ভীষণ ব্যস্তময়। বৃষ্টির স্যাঁতস্যাঁতে ভাবটা কাটিয়ে 2 দিন রোদের দেখা মিললেও সন্ধ্যায় পুনরায় ঝরঝরিয়ে বৃষ্টি নামলেও চারিদিকে তপ্ত পরিবেশে মুহূর্তে শীতল হলো, গাছপালার ফিরে এলো স্বস্তি। রাশেদের গত 2 দিন ময়নার কাছে যাওয়া হয়নি। বাড়িতে সবাই সন্দেহ করছে, পরপর প্রতিটা রাতেই যদি সে নিখোঁজ থাকে সবাই নিশ্চয়ই তাকে প্রশ্নের বাণে ঘিরে ধরবে। এখন যে প্রশ্ন তুলে না তা কিন্তু নয়, কিন্তু গলার জোর দেখেও তো পাশ কাটানো যায়। বৃষ্টির দাপটে ছাতা উড়ে যাওয়ার উপক্রম হয়েছে বেশ কসরতে। ছাতাটা ধরে রাখলেও হঠাৎ এক দমকা বাতাসে ছাতা এক পাশ উল্টে ভেঙে যায়। কয়েক সেকেন্ডে তুমুল বৃষ্টিতে ভিজে যায় রাশেদ। তড়িঘড়ি ময়নার ঘরের সামনে এসে দরজায় টোকা দিলে ডাকলো ময়নাকে। অতি সত্বর দরজা খুলল ময়না। রাশেদকে দেখে তার 2 চোখে তারারা খেলা করছে। তার চাহনিতে বোঝা যায় সে কতটা খুশি। কে রে আইলো ময়না? বৃদ্ধার আওয়াজে দাঁত মুখ খিঁচে ফেলল রাশেদ। ভেবেছিল আজ রাতটা সেদিনের মতো আনন্দে কাটাবে, কিন্তু তা আর বোধহয় হবে না। পাশের রুম থেকে বৃদ্ধা এগিয়ে এলেন এবং পুনরায় বলেন, কি রে ময়না, কে আইলো? তোমার নাচ জামাই। কথাটি বলেই লজ্জায় হাসল ময়না। তার হাসিতে বাঁকা হাসল রাশেদ। অতি দ্রুত ঘরে প্রবেশ করে সালাম জানালো বৃদ্ধাকে। দাদি ভালো আছেন? তোমারে না কইছি এবার আইলে বিয়ের কথা নিয়ে আইবা?
রেখে যাচ্ছেন কেন দাদি? আমি তো ময়নারই বিয়া করব। কবে করবা? সেই কবে থেকেই হলাম বিয়ে করবা। তোমার বউরে তালাক দাও নাই? তালাক দিতে কি সময় লাগে? 3 তালাক দিলেই হইব। ধৈর্য ধরেন দাদি। শোনো, তোমারে আর অল্প কয়টা দিন সময় দিলাম। এর মধ্যে ময়নারে বিয়া করলে করবা, আর নইলে ময়নার লাইগা নতুন পোলা দেখমু। আজ সারাটা দিন রাশেদের মেজাজ এমনিতেই খারাপ ছিল, তার উপর বৃদ্ধার কথায় তার মেজাজটা পুনরায় তপ্ত হলো। নিজের নিয়ন্ত্রণ হারিয়ে বৃদ্ধার গলা চেপে ধরল। ময়না ভীষণ ভয় পেল। শরীর কাঁপতে কাঁপতে রাশেদকে সরাতে উদ্যত হলো সে। রাশেদের পেশিবহল শক্তপোক্ত দেহের সাথে ময়না কি পারে? মোটেও না, বরং রাশেদের ঝটকায় ছিটকে পড়ল বিছানায়। দাদির জিহ্বা বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। ময়না ভীষণ ভয় পেল। রাশেদের পা জড়িয়ে বলে, কসম লাগে দাদিরে ছাইরা দেন। এই বুড়ি মরলেই আমার শান্তি। রাশেদ, আল্লাহ দোহাই দাদিরে ছাইরা দেন। রাশেদ বৃদ্ধার গলা ছাড়ল। রাগে থরথরে কাঁপছে তার শরীর। বৃদ্ধা মুখ ফুটে কিছু বলার আগেই রাশেদ বলে, চুপ কর বুড়ি। ময়না আমার। ময়না কার? তো তোমার? এখন চুপচাপ পাশের রুমে যাবেন। কোনো কথা যেন না শুনি আজ। ময়না আমার কাছেই থাকবে। বৃদ্ধা চুপচাপ কাঁপতে কাঁপতে চলে গেল পাশের রুমে। অপরদিকে রাশেদ বাঁকা হেসে জড়িয়ে ধরল ময়নাকে। এই লালসার ছোঁয়ায় ময়না কি বাধা দিল? একদমই না, বরং তীব্র আকাঙ্ক্ষায় বাসনায় আঁকড়ে ধরল রাশেদের বাহু। অনেকদিন পর বৃষ্টি পেয়ে ছাদে নিজের খুশি মতো ভিজছে উর্মি। সেই সাথে রুমু তো আছেই। উজ্জ্বল বাড়িতে নেই বিধায় এই কাজ করার সাহস পেল সে। সবাইকে ভিজতে দেখে খুশবুর মনেও ইচ্ছেরা ডানা ঝাপটে ফেলল সেও ভিজবে। ছাদে পা বাড়াতেই আরশাদের কড়া নিষেধাজ্ঞা, কিছুতেই ভেজা যাবে না। এই একটা বিষয় নিয়ে তাদের মাঝে বেশ কথা কাটাকাটি হলো। খুশবু ভীষণ রেগে গেল। রাগ দেখিয়ে আরশাদের সাথে আর একটুও কথা বলেনি। ঝমঝম বৃষ্টি পড়ছে, সেই সাথে বাতাসটা পাল্লা দিয়ে বাড়ছে। জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছে খুশবু। আরশাদ পেছন থেকে এসেই জড়িয়ে ধরল তাকে। ছাড়েন তো, আমি কারোর ওপর রেগে থাকি না। আরশাদ শ্লেষ হাসল। খুশবুর অনিচ্ছা সত্ত্বেও তাকে জড়িয়ে ধরল। এভাবে পেরিয়ে গেল অনেকটা সময়, কিন্তু খুশবুর রাগ কমল না। আরশাদ অতি দ্রুত কোলে তুলে নিল তার ফ্লুজিকে। ভালোবাসার ছোঁয়ায় খুশবুর ঠোঁট আঁকড়ে ধরতে হঠাৎ আক্রমণাত্মক হয়ে উঠল খুশবু। আরশাদের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আরশাদ কয়েক পলক তাকিয়ে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে চাইল, তবে মোটেও পারল না। লাহমায় চেপে ধরল খুশবুর বাহু। তীব্র রাগ দেখিয়ে বলে, আরশাদ। ভয়ে ঢোক গিলল খুশবু। আরশাদ থেমে গেল আচমকাই। খুশবুর ঠোঁটে ঠোঁট মিশিয়ে উন্মাদ হয়ে পড়ল। খুশবু নিজেকে ছাড়ানোর চেষ্টাও করল না। সে জানে এতে লাভ নেই, বরং আক্রমণাত্মক হয়ে উঠবে ছেলেটা। রাত বাড়ল, অথচ আরশাদ কিছুতেই ছাড়ল না তার ফ্লোজিকে। মেয়েটা ঘুমের ঘোরে বারবার আরশাদকে সরাতে চাইছে। আরশাদ, ঘুমাতে দিন। কিভাবে নামায়? ভালো, সময়টা অদ্ভুত নিয়মে ছুটে চলে যায়। এতটাই তাড়াতাড়ি ছুটে বেড়ায়, বারবার মনে হয় চোখের পলকে পেরিয়েছে সময়। বন্ধুত্ব শব্দটা যেমন নিগুড়, তেমনি সম্পর্কটাও মধুর। এই মধুর সম্পর্কে কেউ বা হুল ফোটানোর অপেক্ষায় থাকে, আবার কেউ কেউ নিঃস্বার্থ সাহায্যের হাত বাড়ায়। এই যে আরশাদ, সে দেখতে চায় তার প্রতিষ্ঠিত বন্ধুকে একটা ছেলের জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ বেকারত্ব ঘুচে যাওয়া। তার চাওয়াটা পূর্ণ হয়েছে। সবাই উজ্জ্বলকে কম বেশি সাহায্য করেছে, সবাই সমান তালে পরিশ্রম করেছে। আরশাদ তার সামর্থ্য অনুযায়ী করেছে। এদিক থেকে উজ্জ্বল নিজেকে বড্ড ভাগ্যবান ভাবে। এমন বন্ধু কয়জন পায়? শ্যাম, দীপু, তারা তাদের সাধ্য অনুযায়ী সব করেছে, মনোবল দিয়েছে প্রতিটা কাজে, নানানভাবে সাহায্য করেছে বন্ধুরা। যদি পাশে না থাকতো উজ্জ্বলের এই জার্নিটা বড্ড কঠিন হতো।
আরশাদের উজ্জ্বলের বাড়িতে থাকা হলো 5 দিন। এই 5টা দিন চোখের পলকে কেটে গেল ভালো সময়টা। অতি দ্রুত চলে যায় কেন? উজ্জ্বলের পরিবার অতিথি আপ্যায়ন কোনো ত্রুটি রাখেনি। এতটা আন্তরিক এই পরিবারের সদস্যগুলো খুশবু নার্গিসকে আলতো হাতে জড়িয়ে ধরলো। এই মানুষটা এতটা ভালোবাসা দিয়েছে তা কখনো ভোলা যাবে না। আন্টি, আপনি ভীষণ ভালো, একদম আমার মায়ের মতো। আবার আসবে কিন্তু, আমরা তোমাদের অপেক্ষায় থাকবো। জি, আসবো। রুমু মনটা খারাপ করে দাঁড়িয়ে যেন এক্ষুনি অভিযোগ ছুড়বে খুশবুর ওপর। কেন তারা চলে যাচ্ছে? আর একটু থেকে গেলে হতো না? রিউমু, তুমি মন খারাপ করছো কেন? আমাদের তো যোগাযোগ হবে। আর একটা দিন থেকে গেলে হতো না? আমরা আবার আসবো, মন খারাপ করে না। খুশবুর বিদায় জানিয়ে গাড়ি চড়ে বসলো। আরশাদ শেষ মুহূর্তে জড়িয়ে ধরলো উজ্জ্বলকে। যেভাবে সব শুরু করেছিস সেভাবেই হাল চালিয়ে যাবি, একদম ছেড়ে যাবি না। আমি চেষ্টা করে যাব। অল দ্য বেস্ট, আসছি, ভালো থাকিস। আরশাদ গাড়ি চড়ে বসলো। যতটা আনন্দ নিয়ে এসেছে ততটাই বিষাদ ঢেলে চলে যাচ্ছে। গাড়ি চলতে শুরু করেছে তার গতিতে। যতক্ষণ পর্যন্ত গাড়িটা দেখা যায় ঠিক ততক্ষণ পর্যন্ত তাকিয়ে রইল সকলে। এই দুটো মানুষ মায়ার সুতোয় বেঁধে দিয়ে গেল মাত্র অল্প দিনে। ইদানিং শরীরটা বড্ড খারাপ যাচ্ছে তার ওপর। পরিবারের ভাঙনের ভয় বাসা বেঁধে সৈয়দ ইসমাইলের মনে। একমাত্র ছেলে বিগড়ে গেছে, বাবাকে শ্রদ্ধা তো দূরের কথা, মান্যই করে না। যে মায়ের কথায় ভালো মন্দের বিচার করতো না, আজকাল সেই মাকেই মান্য করছে না। আনিকাকে ডিভোর্স দেবে বলে খুব বেশি ঝামেলা করছে। এমন ঝামেলায় আর কতদিন মানা যায়? পরিবারটা এমন বিধ্বস্ত রূপ আর যে মানা যায় না। আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা, যখন সৈয়দ ইসমাইলের বাবা মা জীবিত ছিলেন, তখন দুই ভাইয়ের সংসারে না ছিল দূরত্ব, না ছিল ঝগড়া, বিবাদের সাহস। উজ্জ্বলের দাদা দাদি ভীষণ রাগী ছিলেন, হাতের মুঠোয় পুরে রেখেছেন গোটা সংসারটাকে। দুই ছেলের আলাদা সংসার হওয়ার সত্ত্বেও সংসারের যে কোনো সিদ্ধান্তে উজ্জ্বলের দাদা দাদিকে সবার আগে জানানো হতো এবং তাদের দিক থেকে অনুমতি পেলেই সেই কাজ বা সিদ্ধান্ত গৃহীত হতো। এভাবে নিজেদের দায়িত্ব কর্তব্য শাসনে সংসারটাকে জোড়ায় রেখেছিলেন তারা। কিন্তু মানুষ মরণশীল, আজীবন তো বেঁচে থাকে না। চোখের পলকে অল্প কয়েক মাসের ব্যবধানে উজ্জ্বলের দাদা দাদি মারা গেলেন। তারপরেই সংসারের অনার সৃষ্টি শুরু হলো। বিশেষ করে রুমুর মা রাবেয়া, তিনি সর্বদা চেয়েছেন সংসারটা নিজের দাপটে রাখতে। এ কি আদৌ সম্ভব? ওয়ারিসের পাওয়ার সম্পত্তিগুলো নিয়েও তার ছিল মন কষাকষি। সম্পত্তির জেরে তাদের ঝগড়া ঝামেলা তীব্র রূপ ধারণ করে। প্রথম পর্যায়ে উজ্জ্বলের বাবা মা এসবে জড়াতে চাননি, কিন্তু দিনের পর দিন ব্যাপারটা এতদূর গড়িয়ে যায় তারাও আর চুপ থাকতে পারেনি। রুমুর মামাদের সাহায্যে জাল দলিল বানিয়ে রাবেয়া দখলদারিতে লেগে পড়ে। একদিন এসব নিয়ে ঝামেলার মাঝেই রাশেদ চাকুর সাহায্যে সৈয়দ শামসুলের পিঠে পোঁচ দেয়। আকস্মিক ঘটনায় দুই দলের পাল্টাপাল্টি মারপিট শুরু হয়। দুই দলের লোক ছিল, কতজন যে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয় তার হিসেব নেই। পুলিশ আসে ঝামেলা মিটমাট করতে চায়, কিন্তু এসব আজও মিটমাট হয়নি। রুমুর মামারা টাকার বলে পুলিশের মুখ বন্ধ রাখে। দুই ভাইয়ের মাঝে সৃষ্টি হয় বিস্তার ফাটল। এক নারীর প্রলোভনে দুই ভাইয়ের মাঝে বিস্তার দূরত্ব সৃষ্টি হয়। এই দূরত্ব ঘোচাতে চায় উজ্জ্বল, সেই সাথে পেতে চায় যার জন্য কৈশোরে জন্মেছে এক বিস্তার অনুভূতি। অল্প বয়স থেকেই রুমুর প্রতি যত্নশীল উজ্জ্বল। এই যে এক ধরনের টান কাজ করে, এই টানের নাম দেওয়া হয়নি, কিংবা উজ্জ্বল জানেই না এর নাম কি। সময়ের সাথে সাথে উজ্জ্বল সিদ্ধান্তে উপনীত হয় যে রুমুকেই সে বিয়ে করবে এবং দুই ভাইয়ের সম্পর্ক পুনরায় জোড়া লাগাবে। চায়ের কাপে তৃপ্তি চুমুক দিয়ে সৈয়দ শামসুল তাকালেন ভাইয়ের দিকে। কিছু বলবে? এত জরুরি তলব? আমার সংসারের অবস্থা আশা করি কম বেশি তুমি জানো। আজ বাদে কাল যদি মরে যাই, আমার ছেলের সব সম্পদ নিজের আয়ত্তে নিয়ে নেবে। আমার ছেলেটার উপর এক বিন্দু পরিমাণ ভরসা আমার নেই। সৈয়দ ইসমাইল থামলেন, হতাশার শ্বাস ছেড়ে পুনরায় বলেন, রাশিদ ইদানিং আনিকাকে তালাক দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। যে মেয়ে এই জানোয়ারটাকে ভালোবেসে বাড়ি ঘর ছাড়লো, সেই মেয়েটার এমন দুর্দশা আমি মানতে পারছি না। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, জীবিত অবস্থায় আমার সব সম্পত্তি ভাগ বটোয়ারা করব। উত্তম সিদ্ধান্ত। তা হঠাৎ আমাকে ডাকলে কেন? ভাইজান, রেগে থাকবেন না। অতীতে যা হয়েছে তা নিয়ে আমি লজ্জিত। 1000বার বলেছি, আবারও বলছি,
তুমি ছাড়া আমাকে কে সাহায্য করবে ভাইজান? তোমার কি সাহায্য চাই? আমার সম্পত্তির এক ভাগ আমি এতিমখানায় দান করব। উত্তম সিদ্ধান্ত। বাকি যা আছে রুমুর নামে, আনিকার নামে, স্ত্রীর নামে এবং রাশেদের নামে ভাগ করে দিব। আমার যে তোমার সাহায্য চাই। ঠিক আছে, আমি তোমায় সাহায্য করব। তবে আবার দেখো, আমার ছেলের সংসারে এসব নিয়ে রাশেদ কোনো ঝামেলা না করে। ওরা ভালো আছে, ভালোই থাকতে দাও। আমি কি চাইবো না আমার মেয়ে ভালো থাকুক? সেদিনের কথা এটুকুতেই সমাপ্ত হয়। তারপর দুই ভাই মিলে সম্পত্তির ভাগে যাবতীয় কাজে লেগে পড়ে। সেদিনের পর কেটে গেল কয়েক মাস। আজ রৌদ্র ঝলমল একটি দিন। রান্নাঘরের যাবতীয় কাজ শেষে আনিকা রুমুর সাথে ভিডিও কলে কথা বলছিল। আজ তারা বিকালে ঘুরতে যাবে। আনিকা যে রুমুর সাথে বের হবে এই ব্যাপারটা নিয়ে রাশেদের নিশ্চয়ই বিরোধিতা থাকবে, কিন্তু এসব নিয়ে এখন তার মাথা ব্যথা নেই আনিকার। জীবন চলছে উদ্দেশ্যহীন, যা হবার হবে, এই তো চলছে চলার মতো। হঠাৎ রাশেদ এবং তার মায়ের চিৎকার চেঁচামেচি বাড়ল। ইদানিং মা ছেলের ঝগড়া লেগেই থাকে। আনিকা প্রথম পাত্তা না দিলেও পরবর্তীতে আর বসে থাকতে পারল না, ছুটে গেল বসার ঘরে। আম্মা, আমি বিয়া যখন করব বলেছি তখন করবই। এই অনিকারের আমি তালাক দেব। খবরদার রাশেদ, তুই যদি আনিকাকে তালাক দেস তাহলে তোকে আমি ত্যায্য পুত্র করব। আমার কোনো ছেলে নাই। আম্মা, বাড়াবাড়ি কইর না। অনিকার চেয়েও ময়না 1000 গুণ বেশি সুন্দরী। হানিকার মতন কেউ তোরে ভালোবাসবে না, এই সংসারকে আগলে রাখবে না। রাশেদ, আমার আব্বা, মাথাটা ঠান্ডা কর। তুই ভালো হয়ে যা। হেমন করিস না বাপ, তুই আমার একমাত্র ছেলে। আজকাল আমার আফসোস যাকে উজ্জ্বলের মতন তুই কেন হইলি না? উজ্জ্বল? ও এখন উজ্জ্বল তোমার চোখের ভালো। ভালো মন্দ না, তাকে দেখ কিভাবে সব। চুপ করো, আব্বারে বলবা সম্পত্তি ভাগ করতে। আমার সম্পত্তি আমারে দিতা বলবে, আমি আমার বউ নিয়ে আলাদা হইব। তোর বউ মানে? ময়নাই হবে আমার বউ। জানোয়ার, তোর গলা কাটটা ফেলবো আরেকবার যদি সম্পত্তির কথা মুখে আনিস। গয়লা কাটবা। আমার কথা মতো না চলে ভবিষ্যতে কপালে ভাতও জুটবে না। আবার সব সম্পত্তি আমার হবে। আমার এই সম্পত্তির ভাগ আমি কাউকেই দেব না। যতটা অধিকার রুমুরও ততটাই অধিকার। রুমু সম্পত্তির কানা করিও পাবে না, সব হবে রাশেদের। এই সৈয়দ বংশের সর্বোচ্চ ক্ষমতাবান ব্যক্তি হব আমি। রাশেদ দাঁতে দাঁত চেপে বেরিয়ে গেল। রাগে থরথর কাঁপছে তার শরীর। আনিকা দরজার চৌকাঠে দাঁড়িয়ে দেখছে সব। এই ছেলেটাকে সে ভালোবেসেছিল, রাশেদ তো এমন ছিল না। আনিকার এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ার আগে টলটলে চোখ দেখলে যে ছেলে সব উত্তাল করে ছাড়ত, সেই ছেলে এখন আনিকাকে প্রতিনিয়ত নিয়ম করে কাঁদায়। ভালোবাসার রং পাল্টায় কেন পাল্টায়? কেন তার স্থিতি নেই? মাত্রই ঘরে প্রবেশ করলেন সৈয়দ ইসমাইল। এই ঘরে ঝগড়া তর্কাতর্কি এখন নিত্যদিনের কাজ, তাই এসবে তিনি গা লাগালেন না। চুপচাপ চলে গেলেন বিশ্রাম নিতে। বাইরে ঝুট ঝামেলা শেষে নিড়ে ফেরা হয় একটু শান্তির উদ্দেশ্যে। সেই নিড়েই যদি শান্তি না থাকে তবে মানসিকভাবে সম্পূর্ণ বিধ্বস্ত হতে হয়। রাবিয়া কাঁদতে কাঁদতে সৈয়দ ইসমাইলের নিকট উপস্থিত হলেন। ছেলেটার কিছু একটা ব্যবস্থা করেন। এই ছেলে তো মানসিকভাবে ঠিক নাই, জন্তু হয়ে গেছে, জন্তু। ছেলের এই অবস্থার জন্য দায়ী কে? তোমার অতিরিক্ত লোভ, লালসা, হিংসা সব কিছুতেই ছেলেটাকে জড়িয়ে আজ এত দূর এনেছো। আমি আমার ভুল বুঝতে পারছি। আজ বলল সম্পত্তি সব তার, সেই নাকি সম্পত্তি তার নামে লিখে নেবে। ইসমাইল বিগলিত হাসলেন। সম্পত্তি আরো আগেই আমি ভাগাভাগি করে ফেলেছি। যার যা প্রাপ্য সে তাই পাবে। তবে তোমার অমানুষ ছেলে কিছুই পাবে না। যতদিন না সে নিজের ভুল অনুতপ্ত হচ্ছে ততদিন সে কিছুই পাবে না। এসব তুমি করলে কখন? কয়েক মাস আগেই। একদম যথাযথ কাজ করেছ। এবার দেখব ময়নাকে কি করে বিয়ে করে। ইসমাইলের তাচ্ছিল্য হাসলেন, কিছুটা টিপুনি কেটে বলেন, আশ্চর্য, ছেলে পক্ষ নেবে না, হঠাৎ বিপক্ষে গেলে কেন? ছেলের পক্ষ নিয়ে অনেক তো কাহিনী রটালে, শেষ পর্যায়ে আমার একমাত্র মেয়েটাকেও ছাড়লে না। রাবিয়া প্রত্যুত্তর করার আগে হিংস্র রূপ ধারণ করে রুমে প্রবেশ করে রাশেদ। তার রক্তিম ভয়াবহ চাহনিতে কলিজা কেঁপে উঠল রাবিয়ার। বাইরে থেকে আমি সব শুনেছি, সব। রাশেদের শান্তস্বর রাবিয়ার ভয় বাড়ালো, তবুও তিনি প্রতিবাদ জানিয়ে বলেন,
তোর আব্বা বেশ করেছে, তোর মতন ছেলেকে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেওয়ারই দরকার। এসব কথা বলে লাভ নেই, আজকের এই মুহূর্তে আমি ময়নাকে বিয়ে করব। তুই কর, সাহস থাকলে আমার লাশের উপর দিয়ে ময়নাকে নিয়ে আসবি। মা ছেলের ঝগড়ায় পুনরায় বাড়ল। ইসমাইল কিছুই বললেন না, তিনি চুপচাপ তাকিয়ে রইলেন। এসব যেন হওয়ারই ছিল। আনিকা চোখ মুখ শক্ত করে আসে। জীবনের সমীকরণে আজ সে ব্যর্থ, আজ যা হবার হবে। ঝগড়ার মাঝে উপস্থিত হয় সেই এবং দৃঢ় স্বরে বলে, রাশেদ, আমি আপনারে ছাড়বো না, তালাক দিলেও যাব না। কি বলছি, ছাড়বি না মানে? তোর এখনই তালাক দেব। রাশেদ মুখ দিয়ে তাল্লাক উচ্চারণ করার আগে রাবিয়া কষিয়ে চড় মারলেন। এই প্রথম রাবিয়া ছেলের গায়ে হাত তুলেছেন। ইসমাইল এবং আনিকা দুজনেই অবাক হয়। রাশেদ হিংস্র থেকে হিংস্রতায় হয়ে ওঠে। আনিকার চুলের গোছা টেনে দাঁতে দাঁত চেপে বলে, মা, তোর কেউ নেই, তোরে আজ খুন কইরা লাশ মাটিতে পুঁতবো, তোরে লাশ কেউ খুঁজতেই আসবে না। রাশেদ রান্নাঘরের দিকে যায় এবং দা হাতে নিয়ে ফিরে আসে। এবার প্রচণ্ড ভয় পায় ইসমাইল। এই ছেলের হুঁশ জ্ঞান নেই, কি থেকে কি করবে কে জানে। রাবিয়া রাশেদের হাত ধরে দাঁত ছিনিয়ে নিতে চায়, কিন্তু রাশেদের শক্তির সাথে তিনি কিছুতেই পেরে উঠলেন না। রাশেদ, দা ছাড়, অনিকার মারার আগে আমারে মার। তোমারে মারো, আনিকারেও মারো, এই বাড়ির এই সম্পদ সব আমার মানে ময়নার, তার আগে এই মাইরুম। রাশেদ আনিকার দিকে কোপ দিতেই আনিকা সরিয়ে দিয়ে এগিয়ে যান রাবেয়া। তৎক্ষণাৎ কোপ লেগে যায় রাবেয়ার মাথায় এবং দাটা এতটাই শক্তপোক্তভাবে মাথায় গেঁথে যায়, দা তোলার আর সাহস করেনি রাশেদ। নিজ শরীরের ভারটা নিজেই নিতে হিমশিমে পড়তে হচ্ছে। শরীরটা বড্ড ভারী লাগছে কেন? হঠাৎ সব কিছু ধোঁয়ায় হারিয়ে যাচ্ছে কেন? পাপ পুণ্যের হিসাব হঠাৎ মাথাচাড়া দিয়েছে কেন? হঠাৎ বাঁচার তীব্র আকাঙ্ক্ষা জাগছে কেন? আকাঙ্ক্ষা জাগছে মায়ের ভালোবাসা পেতে, আনিকাকে জড়িয়ে ধরে শান্তির ঘুম দিতে। হঠাৎ এসব কি হচ্ছে? রাশেদ মুখ থুবড়ে পড়ল, যেন হাত পা গুটিয়ে বসে আছে মেঝেতে। দরজার বাইরে থেকে বন্ধ রক্তাক্ত দাটা মেঝেতে পড়ে সাদা মেঝেতে রক্তের ফোঁটায় কি বিভৎস লাগছে। রাশেদ নির্বাক, নিরুত্তর। ভেতরের সত্তাটা বারবার ধমক দিচ্ছে, শাসিয়ে যাচ্ছে তার কৃতকর্মের। রাশেদ বাক্যহারা, মুখ ফুটে কিছু বলার আগেই গলাটা কেউ যেন অদৃশ্য হাতে চেপে ধরেছে। ভেতরের সত্তা কি তা মানে? সে তার উত্তরের আশায় বসে। রাশেদ আপন মনে ভেতরের সত্তা প্রতিটা প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত হয়। কেন করলি এমন? তোর মাকে কেন মারলে? তুই ইতিমধ্যে যা করেছিস তা কি খুব ভালো? আমি আমাকে মারতে চাইনি, আমাকে মারার কথা স্বপ্নেও ভাবতে পারি না। আমি অনিকাকে মারতে গিয়েছি। মেয়েটা তোকে ভালোবাসেনি, নিঃস্বার্থ ভালোবেসেছিল। তোর জন্য কি না করেছে বলো তো? আমি আসলেই ভুল করে ফেললাম। আমি নিজের অহংকার এতটাই ডুবেছিলাম, ঠিক বেঠিক কিছুই বুঝতে পারিনি। তোর সুখের দিন শেষ হলো বলে আগে যতটা ঘৃণার পাত্র ছিলি, এখন তার থেকে বহু গুণ তোকে সবাই ঘৃণা করবে। আমার সুস্থ হোক, আমি মাপ চাইবো, আমি ভালো হয়ে যাব। হ্যাঁ, আমি ভালো হয়ে যাব। তোর আম্মা ফিরবে তো? আম্মা ফিরবে না মানে? বাজে কথা বলছো কেন? ফিরে আসার রাস্তা বোধহয় বন্ধ হয়ে গেছে। রাশেদের কলিজা কেঁপে উঠল। প্রতিবাদ জানিয়ে কিছু বলার আগেই ভেতরের সত্তা কোথায় উধাও হয়ে গেল তার হদিস নেই। তখন ঘটনাটা এতটাই তাড়াতাড়ি ঘটেছিল, কেউ বুঝে উঠতে পারেনি কি করবে। রাবিয়ার মাথায় হাত রেখে ছিটকে পড়লেন মেঝেতে। রক্তে ভেসে যায় তার সমস্ত দেহ। ইসমাইল স্ত্রীর এইরূপ অবস্থায় কেঁদেই ফেললেন। এতটা মর্মান্তিক ঘটনা তিনি এর আগে দেখেননি। আনিকা ছুটে গিয়ে ডাকল রুমুকে। উজ্জ্বল তখনই বাড়িতেই ছিল। আনিকার আহাজারি বিলাপের এলাকার সকল মানুষ এসে ভিড় জমায়। উজ্জ্বল দেরি করে না, মাথা থেকে দা সরিয়ে রাবিয়াকে কোলে তুলে ছুটে চলে যায় রাস্তার দিকে। যত দ্রুত সম্ভব হাসপাতালে যেতে হবে। তার পেছন পেছন ছুটতে থাকে রুমু, ইসমাইল সহ অন্যরা। আনিকা বেরিয়ে যাওয়ার আগে থেমে যায়, পেছন ঘুরে একবার তাকায় রাশেদের পানে। রাশেদের ভীতু মুখখানিতে থুতু ছুঁড়ে দেয়। রাশেদকে কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত বাইরে থেকে দরজা লাগায়। যাওয়ার আগে উঠোনে দাঁড়িয়ে থাকা সবাইকে উদ্দেশ্য করে বলে, দরজায় যেন কেউ না খোলে, রাশেদকে পুলিশে দেওয়া হবে।
রাবিয়ার নিথর শরীরটা টেনে হসপিটালে এসে থামলো উজ্জ্বল। রাস্তায় যানজটের কারণে 5 মিনিটের রাস্তায় তার 20 মিনিটের উপর লেগেছে। রিকশায় থাকাকালীন রাবিয়ার শরীর 2 বার ঝাঁকুনি দেয়, তারপরেই কেমন নিস্তেজ হয়ে যায়। তিনি তখনই প্রচণ্ড ভয় পেয়ে যায়। উজ্জ্বল চাচি আম্মার কিছু হয়নি তো? ইমার্জেন্সিতে রাবিয়াকে নেওয়া হলে তার পালস চেক করে ডাক্তার জানায় রুগী তো বেঁচে নেই। বেঁচে নেই এই শব্দটা এতটাই ভার যে একজন মানুষের পক্ষে মেনে নেওয়া ভীষণ কঠিন। অ্যাম্বুলেন্সের সাইরেনের আশেপাশে সকলে এগিয়ে আসে সৈয়দ বাড়ির নিকট। সবাই এতক্ষণে নিশ্চিত নিশ্চয়ই মারা গেছে, তাই তো অ্যাম্বুলেন্সে করে লাশ এনেছে। রাশেদ শুনতে পেল অ্যাম্বুলেন্সের শব্দ, তবে বাইরে কি হচ্ছে কিছুই দেখতে পেল না। জানালা থেকে উঠোনের দিকটা একটুও দেখা যায় না। রুমুর গায়ে রক্ত আর রক্ত, সেই সাথে উজ্জ্বলের শার্টটা রক্তে ভিজে জুবুথুবু, যেন রক্তের সাগরে গা ভাসিয়েছে। যে উজ্জ্বলকে নিয়ে রাবেয়া এত অভিযোগ, এত হিংস্র, সেই উজ্জ্বল আজ তাকে বাঁচাতে হসপিটালে ছুটেছে। অ্যাম্বুলেন্সের গাড়ির পেছনে পুলিশ এসে উপস্থিত হয়। নিরিবিলি সৈয়দ বাড়িতে আজ লোক সমাগমে জমজমাট। হসপিটাল থেকে ফেরার পথে আনিকা এবং ইসমাইল রাশেদের জন্য মামলার উদ্দেশ্যে থানায় যায়। থানায় মামলা করার পর পুলিশের সাথে সাথে তারাও এসে বাড়িতে উপস্থিত হয়। দরজা খোলার শব্দে চমকে তাকায় রাশেদ। পুলিশ এসেছে। দরজা খুলেই প্রথমে তার দিকে দৃষ্টি ফেলল। তারা ভেবেছিল রাশেদ আক্রমণাত্মক হয়ে উঠবে, কিন্তু তাদের ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়ে অতি ঠান্ডা মাথায় রাশেদ এগিয়ে আসে এবং বলে, আমার আম্মা কি বেঁচে আছে? পুলিশ ভুরু কুচকায়। আসামি এত স্বাভাবিক কেন? পালিয়ে যাওয়ার চেষ্টাও করছে না? অদ্ভুত। ইল্লা রাশেদ ঢোক গেলে নিজের কৃতকর্মে নিজেই আজ লজ্জিত। ইসমাইল এগিয়ে এসে কষে চড় লাগান ছেলের গালে, তাতেও হেলদোল হলো না রাশেদের। ইসমাইল কাঁদতে কাঁদতে বলেন, তোমার এমন অবস্থা করব, তোর ফাঁসির আদেশ হবে। ফাঁসি না হোক, যাবজ্জীবন কারাদণ্ড হবে। আপনারা জানোয়ারটাকে নিয়ে যাচ্ছেন না কেন? পুলিশ রুমটা পর্যবেক্ষণ করছিল। রাশেদ কিঞ্চিত হেসে হাত তুলে দাঁড়ায় এবং পুলিশের উদ্দেশ্যে বলে, আমি আমার আম্মাকে খুন করছি, স্বেচ্ছায় নয়, হিতাহিত জ্ঞানশূন্য হয়ে আমি এমন কাজ করেছি। যা করেছি তাতে আমি অনুতপ্ত, তবে লাভ নেই জানি। এর আগেও আমি বেশ কিছু ক্রিমিনাল মাইন্ডের কাজ করেছি। আমার বোনকে বন্দি করে অত্যাচার চালিয়েছি, তার সংসার ভাঙতে চেয়েছি। নিজের স্ত্রীর উপর শারীরিক মানসিক নির্যাতন চালিয়েছি, স্ত্রীর ভালোবাসাকে মর্যাদা না দিয়ে পরকীয়া জড়িয়েছি। রাশেদ থামল। পুলিশ অতি দ্রুত তার হাতে হ্যান্ডকাপ পরালো। তাকে যখন নিয়ে যাচ্ছিল তখনই অ্যাম্বুলেন্সের গাড়িটা ধরে বিলাপ দিয়ে কাঁদল সে। রাশেদের স্বভাবের জন্য সবাই তাকে অপছন্দ করলেও রাবেয়া ভীষণ ভালোবাসত। তার একমাত্র ছেলেকে এক কথায় মাথায় তুলে রাখত। প্রতিটা কাজে, প্রতিটা ক্ষেত্রে রাশেদ রাশেদ বলে তার মুখে ফেনা ওঠার অবস্থা হতো তার। রাশেদের কখন কি চাই, কি খাবে, পড়বে, সব নিয়ে রাবেয়ার ছিল অত্যাধিক ব্যস্ততা, যার জন্য এত আয়োজন, এত সময় ব্যয়। সেই রাশেদের হাতে খুন হলেন রাবেয়া, এ যেন স্বপ্নেও ভাবতে পারে না কেউ। পুলিশের তো এত সময় নেই। রাশেদকে যখনই টেনে নিয়ে যেতে চাইল তখনই সে উঠোনের মাটি আঁকড়ে ধরল। তার কান্নায় ভারী হলো সৈয়দ বাড়ি। একবার ওঠেন আম্মা, শুধু একবার ওঠেন, আমি ভালো হয়ে যাব, সবার কথা শুনবো, অনিকাকে নিয়ে সংসার করব। বিশ্বাস করেন, অনিকাকে ছাড়বো না। ওঠেন না আম্মা, ও আম্মা ওঠেন। রাশেদের এত কান্না, এত আহাজারি রুমুর কাছে নাটক মনে হলো। সে ক্রুদ্ধ চোখে তাকালো রাশেদের পানে। এত কাঁদছিস কেন? শান্তি লাগছে না তোর? শান্তি লাগার কথা। যা এবার বিয়ে কর, এই সব সম্পত্তি নিয়ে যা। আমার কিচ্ছু চাই না। আমারও আর কিছু চাওয়ার নাই। রাশেদের আর সত্যি কিছু চাওয়ার নেই। তাকে পুলিশ নিয়ে গেল, সেই সাথে নেওয়া হলো রাবিয়ার লাশ। লাশটাকে পোস্টমর্টম করা হবে। সেই সাথে আইনি বেশ কিছু নিয়ম রয়েছে। সৈয়দ বাড়ির বড় ছেলে মাকে খুন করেছে, ছেলে এখন জেলে। এই কথাটা চারিদিকে ছড়িয়ে পড়েছে। কেউ কেউ তো বলেছে মাথা নাকি শরীর থেকে আলাদা করে দিয়েছে। এলাকা সহ চারিদিকে শুরু হয়েছে চাঞ্চল্য। সবাই ভিড় জমাচ্ছে সৈয়দ বাড়িতে এবং সংবাদ ময়নার কাছেও এসেছে সংবাদটি। পাওয়া মাত্রই ময়নার দাদির শরীরে কাঁটা দেয়। এত বড় জানোয়ার এই ছেলেটা, মানুষ খুন করার সাহস রাখে? এই ছেলে কি ভয় ডর নাই? ময়না বিষণ্ণ মুখে বসে আছে, দু চোখ তার ঝাপসা, শরীর থেকে এখনও যেন রাশেদের গন্ধ আসছে।
এই তো রাতেই মানুষটার সাথে থেকেছে, সে এখন এসব কি শুনছে? ময়নার বিষণ্ণ মুখখানি দেখে দাদি সান্ত্বনা দিয়ে বলেন, ময়না তোরা আল্লাহ বাঁচাইছে, শুক্রিয়া কর। সৈয়দ বাড়ির বউ হওয়ার স্বপ্ন রয়ে গেল দাদি। আমি কি আর বড়লোক হব না? বড়লোক হওয়ার স্বপ্ন কি স্বপ্নই রইল? চুপ কর মাতারি, সবার আগে জীবন যদি বাইসে না থাকোস বড়লোক হয়ে কি করবি? কসাইটারে বিয়ে করতে কানতেছস? বাদ দাও দাদি, আমার কপালটাই খারাপ। মোটেই না, তোর বিয়ে হইব বড় করি, তোর বিয়ে হইব। ময়না প্রত্যুত্তর করে না, চুপচাপ তাকিয়ে রয় আকাশ পানে। রাতে জেলখানার বাইরে দাঁড়িয়ে আছে ময়না। একবার রাশেদের সাথে দেখা করার ইচ্ছে জেগেছে তার, কিন্তু কি করে দেখা করবে? দেখা করার কি অনুমতি পাবে? যত দ্রুত সম্ভব তাকে কোর্টে তোলা হবে। রাশেদের জামিন কখনোই হবে না তা সে জানে, কেননা সে আপনজনরা রাশেদকে জেল থেকে মুক্তি করার কথা, যারা লড়াই করার কথা, তারাই আজ রাশেদের ফাঁসি চাইছে। হঠাৎ ময়নার চোখ পড়ল সিএনজি করে আনিকা আসছে, তার সাথে এসেছে অচেনা একজন ছেলে এবং মেয়ে। ময়নার নিকট ছেলে এবং মেয়েটাকে অচেনা মনে হতে পারে, কেননা সে আগে তো উর্মি আর তামিমকে দেখেনি, কিন্তু আনিকাকে দেখেছে বহুবার রাশেদের ফোনে, তাই তো চিনতে মোটেও সময় লাগলো না। আনিকাকে হঠাৎ দেখে উত্তেজিত হয়ে পড়ে সে, ভেবেছিল তাকে হয়তো আনিকা চিনে ফেলবে, তাই দ্রুত নিজেকে আড়াল করতে গিয়ে ছুটে পালিয়ে যায়। তখনই ইটের সাহায্যে হোঁচট খেয়ে আনিকার সামনেই পড়ল ময়না। আনিকার সঙ্গে সঙ্গে তুলে দাঁড় করায় মেয়েটার বৃদ্ধা আঙুলের চামড়া ছিলে রক্ত ঝরছে। আনিকার মায়া লাগলো, দ্রুত হাতে থাকা টিস্যুটি চেপে ধরল ময়নার পায়ে। এত ছোটাছুটি করলে কেন? ইস, কত রক্ত ঝরছে। টিস্যুটা ধরে রাখো, সামনে ফার্মেসি আছে, ব্যান্ডেজ লাগিয়ে নিও। ময়না কোনো মতে ধন্যবাদ দিয়ে ছুটে পালালো। আনিকা কি তাকে চিনতে পারল না? মেয়েটার চোখে মুখে এত মায়া, অথচ রাশেদ এই মেয়েটাকে ঠকালো। ময়না ভীষণ অবাক হলো, সেই সাথে অবজ্ঞায় হাসলো ও। আনিকা মনে মনে সিদ্ধান্ত নিয়েছে রাশেদের সাথে আজকে সে এই মুহূর্তে শেষ দেখা করবে। দুজন দাঁড়িয়ে মুখোমুখি, তবে সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়েছে জেলের শিকগুলো। শুরুতে কথা তুলল রাশেদ, আমাকে মাফ করে দাও অনিকা, আমি যা করেছি তাতে অনুতপ্ত। আম্মা আমার হাতে, আমি ভাবতে পারছি না। রাশেদ কেঁদে ফেলল, পুনরায় গলা ঝেড়ে বলে, বিশ্বাস করো, আর একবার যদি সুযোগ পাই নিজেকে পাল্টে ফেলবো, সংসারে মন দেব, আমার সকল স্বপ্ন পূরণ করব, আবার মনের মতো ছেলে হব, তোমার চোখে দেখা সেরা স্বামী হব। আনিকা তাচ্ছিল্য হাসলো, তার হাসিতে রাশেদ ঢোক গিলল। এমনটা নিশ্চয়ই হওয়ার কথা ছিল। আনিকা দাঁত মুখ শক্ত করে বলে, নারীলোভী পুরুষ কখনো এক নারীতে তৃপ্তি পায় না। ভীষণ জ্বরে ভুগছে উজ্জ্বল। জ্বরের দাপটে শরীর কাঁপছে, নাক দিয়ে অঝরে পানি ঝরছে, জিহ্বা কেমন জঘন্য তিতকুটে হয়ে আছে। রুমু অবিশ্রান্ত জলপট্টি দিয়ে যাচ্ছে, জ্বর কমার নাম নেই। ডাক্তারের কাছে যাওয়ার কথা থাকলেও উজ্জ্বল তেড়ামি করে যায়নি। ছেলের চিন্তায় নার্গিসের মুখটা শুকিয়ে গেছে, কি খাবে না খাবে ভেবে অস্থির তিনি। জ্বর বাঁধিয়ে এবার শান্তি লেগেছে? বারবার বলেছি বৃষ্টিতে ভিজবেন না, কেন ভিজলেন? আমার মনে সুখ পেয়েছে, তাই বৃষ্টির সঙ্গে ভাবাই করতে গেছি। খবরদার তর্ক করবেন না। রেগে যাচ্ছিস কেন? রুমুর প্রত্যুত্তর করে না। হঠাৎ উজ্জ্বলের ফোন বেজে উঠল। রেস্টুরেন্টের দায়িত্বে থাকা ছেলেটা ফোন দিয়েছে। ছেলেটার সাথে কথা শেষ করে ফোনটা ছুঁড়ে ফেলে বালিশের পাশে। একবার রেস্টুরেন্ট যাবি, সব চেক করে আসবি। এইভাবে হাত পা গড়িয়ে বসে থাকলে চলবে না, তোর মাথায় হাত রাখতে হবে। আমার অবর্তমানে সব তোর। আপনার অবর্তমানে মানে? এই কথা হঠাৎ আসছে কেন? কারণ তুই আমাকে চুমো দিচ্ছিস না, তোর চুমোর অভাবেই আমি জ্বর বাঁধিয়ে বসে আছি, দেখছিস না? চুপ করুন, একটু ঘুমান। হুম, চুপ করবো না। তোকে দেখলে চুপ করে থাকা যায়? তোকে দেখলে আমার আবেগ অনুভূতি চলকে ওঠে, মনে হয় প্রতি সেকেন্ডে সেকেন্ডে বাসর। উজ্জ্বল কথা শেষ করার আগে রুমু জলপট্টিটা উজ্জ্বলের মুখে চেপে ধরে। জ্বরের ঘোরে কী সব আবুল তাবুল বকছে এই লোকটা, লাজ লজ্জা কী সব ড্রেনে ফেলে এসেছে। রুমু জলপট্টি সরিয়ে উজ্জ্বলের পানে চোখ রাঙায়। উজ্জ্বল ঠোঁট উল্টে বলে, না প্রিয়, এভাবে থামাতে নেই, চুমো দিয়ে চুপ করাতে হয়। দিন দিন অসভ্যতা বেড়ে যাচ্ছে। সভ্য আমি কোনো কালেই ছিলাম না। রুমু প্রত্যুত্তর করে না। উজ্জ্বল সেই সুযোগে চুপচাপ তাকিয়ে রয় রুমুর পানে। মেয়েটা দিন দিন আরও সুন্দর হয়ে উঠেছে। আজকাল উজ্জ্বলের ভয় হচ্ছে এই সুন্দরীকে বাড়ির বাইরে একা যেতে দেওয়া ঠিক নয়।
উজ্জ্বল ঘুমানোর চেষ্টা চালায়। ঘুমের ঘোরে আচমকা চেঁচিয়ে বলে, রুমু দেখ দেখ মাঝ আকাশে উড়ছে। রুমু এসব কি হচ্ছে? বিয়ের পর প্রথমবার উজ্জ্বলের যখন গা কাঁপিয়ে জ্বর আসে, সেবারেও উজ্জ্বল এমন পাগলামি করেছিল। তখন রুমু বেশ ভয় পেয়েছে। এর মাঝেও যতবার গা কাঁপিয়ে জ্বর এসেছে ততবারই উজ্জ্বল এসব পাগলামি করেছে। তাই রুমু এই বেলায় আর ভয় পেল না। চুপচাপ উজ্জ্বলের আবুল তাবুল বকবক ভিডিও করতে লাগলো। উজ্জ্বল, আকাশে কি মাছ উঠছে? চিল। চিল কোনো মাছ হলো? না না, চিতল। কথার মাঝে ঘুমিয়ে পড়ল উজ্জ্বল। রাত 10টা ছুঁই ছুঁই নার্গিস রুমুকে ডাকলেন রাতের খাবার খেতে। খাওয়া দাওয়া শেষ করে টুকটাক কাজ সেরে রুমে ফিরতে ফিরতে রাত প্রায় 12টা বেজে গেল। উজ্জ্বল তখনও জেগেই ছিল। ঝাপসা চোখে কয়েক পলক তাকালো রুমুর পানে। বাইরে থেকে আসা বাতাসে গায়ে কাটা তুলছে উজ্জ্বলের। ছেলেটা কাঁথা জড়িয়ে কেমন গুটিয়ে আছে। উজ্জ্বল, আপনার কি বেশি খারাপ লাগছে? কিছু খাবেন? কি খাবেন বলুন, বানিয়ে দিচ্ছি। কাছাই। রুমু কাছে গেলে ভেবেছিল উজ্জ্বল কিছু বলবে, কিন্তু তার ভাবনা মিথ্যা হলো। তপ্ত দেহে রুমুকে আগলে ধরল। রুমু নিজেকে ছাড়াতে চাইল। উজ্জ্বলের শরীরের তাপে তার কেমন উস্কো খুস্কো লাগছে, অথচ উজ্জ্বল তো তা চায়নি। উজ্জ্বল চায় রুমুর শরীরটা তার আয়ত্তে থাক। অন্তঃকরণে শান্তির স্রোত বয়ে যায়। উজ্জ্বল তার শুষ্ক ঠোঁট মিশিয়ে দিল রুমুর ঠোঁটে। রুমু নিজেকে ছাড়াতে চাইল। অদ্ভুত অনুভূতিতে নিংড়ে যাচ্ছে সে। জ্বরের তোপে উজ্জ্বল বেসামাল। রুমুর ওড়নাটা টেনে হাতের মুঠোয় পুরে সরিয়ে ফেলল। রুমু বুঝতে পারে উজ্জ্বল নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। কি থেকে কি করেছে ছেলেটার মাথায় নেই। উজ্জ্বল প্লিজ, আপনি অসুস্থ। কথা বলে না। কন্ট্রোল হারাবেন না প্লিজ উজ্জ্বল। কথা শেষ করার আগেই রুমুর ঠোঁটে কামড় বসালো উজ্জ্বল। মুহূর্তে ব্যথায় কুকড়ে উঠল সে। সময়ের তালে তালে দুজনের কন্ট্রোল হারালো। উজ্জ্বলের দেহের উষ্ণতা মিশে গেল রুমুর দেহে। সারা রাত উজ্জ্বলের কোনো পরিবর্তন হলো না। না রুমুকে ঘুমাতে দিল, না তার জ্বর কমালো। ভোরের আলো যখন ফুটতে শুরু করেছে তখনই রুমু ঘুমের কোলে ঢলে পড়ল। উজ্জ্বলের চোখে তখনও ঘুম নেই। রুমুর অনাবৃত দেহে কাঁথা টেনে আগলে ধরল বুকের মাঝে। তখনই চোখে পড়ল রুমুর পিঠে ঘাড়ে কামড়ের দাগগুলো লাল হয়ে আছে। উজ্জ্বল কিঞ্চিত হেসে কামড়ের স্থানে চুমু খায়। রুমুকে জ্বালাতে ফিসফিসিয়ে বলে, বেয়াদব মেয়ে, রাতে আমাকে একটু ঘুমাতে দেয় না। দুপুর সময়টাতে উজ্জ্বলের জ্বর ছেড়ে গেল। দুজনে তখন কথায় ব্যস্ত। তখনই উপস্থিত হয় আনিকা। আসতে পারি? আরে আপা এসো। ভাবি শব্দটা বলতে গিয়েও থেমে গেল রুমু। রাবিয়ার মৃত্যুর 1.5 বছর পেরিয়ে গেছে। এই 1.5 বছর সময়টা খুব অল্প হলেও পাল্টে গেছে অনেক কিছু। যেমনটা পাল্টে গেছে আনিকার জীবন, তেমনি নিজেকে পাল্টে নিয়েছে সৈয়দ ইসমাইল। আনিকার হাতের খাবার বাটিটা রাখলো টেবিলে এবং উজ্জ্বলের পানে তাকিয়ে বলে, জ্বর আছে নাকি? গেছে মাঝপথে। স্মিত হেসে বসলো উজ্জ্বল। আনিকার পানে এক পলক তাকালো রুমু। মেয়েটাকে যত দেখে ততই অবাক হয় সে। এই মেয়েকে দেখে কেউ বলবে না সে বিবাহিত। এই মেয়েটাই একটা সময় কোমরে আঁচল গুঁজে সংসার সামলেছে। তার চলায় ফেরায় এসেছে বেশ পরিবর্তন। আগের মতো সাদাসিধে চলাফেরা এখন আর তার নেই। এখন সে বেশ স্টাইলিশ একটা মেয়ে। রাশেদের সাথে আনিকার ডিভোর্স সম্পূর্ণ হয়েছে অনেক আগেই। আনিকা নতুন করে পড়াশোনা শুরু করেছে। তার এই পরিবর্তন সবাই বেশ সাপোর্ট করেছে। একবার ভালোবেসে সব ছেড়ে ঠকে গেল মেয়েটা। ফুলের মতো সুন্দর মেয়েটার বাকি জীবন নষ্ট হোক কেউ চায় না। আনিকা বাঁচুক, নিজের মতো করে বেঁচে থাকুক। পেছনে ফেলে আসা 1.5 বছরের আনিকা একবারও রাশেদের সাথে জেলে দেখা করেনি। শুধু সে নয়, সৈয়দ ইসমাইল নিজেও দেখা করেননি। উজ্জ্বল মাঝে মাঝে দেখা করে আসে, কিন্তু রুমুও গাঢ় অভিমান বুকে চেপে ভুলে গেছে তার কোনো ভাই আছে। রাশেদকে নিয়ে চলা মামলা এখনও চলমান। তার জামিনের কেউ এগিয়ে এলো না। পরিস্থিতির সময় সব কিছুই তার বিরুদ্ধে। রুমু হাসি মুখে বলে, আজ ক্লাসে যাওনি আপা? না, আজ শরীরটা ভালো লাগছে না। আব্বা বলল হালিম খাবে। ভাবলাম যাইনি যখন বানিয়ে ফেলি। তোমাদের জন্য এনেছি, খেয়ে বলো কেমন হয়েছে। তোমার হাতের হালিম বেস্ট, এই কথা তো আমি জানি। এই শোনো, উজ্জ্বলের জ্বর কমলে বাড়ি যাবে আমার সাথে 2 দিন থাকবে। একা একা বাড়িতে ভালোই লাগে না। আব্বা কাজ শেষ করে এসেই ঘুমিয়ে যান। মিথ্যে বলবো না, আব্বা আমাকে যথেষ্ট সময় দেন।
উজ্জ্বল তাকালো আনিকার পানে, বেশ সাহস নিয়ে বলেই ফেলল, আপা একটা কথা বলি, কিছু মনে নেবেন না তো? বলো, কি বলবে? এইভাবে আর কতদিন? বিয়ে করে সেটেল হয়ে যান না। আগে যা হয়েছে সেসব বাদ দিলাম। এখন আমরা সবাই দেখে শুনে আপনাকে বিয়ে দেব। ইনশাল্লাহ আপনি যোগ্য কাউকে পাবেন। আমাকে বিয়ে দেওয়ার আগে আব্বার বিয়ের কথা ভাবো। মানুষটা আর কত বছর একা থাকবে? পুরুষ মানুষ বাইরের ধকল সামনে বাড়ি ফিরলে বউয়ের প্রয়োজন হয়, একটা আপন মানুষের প্রয়োজন হয়। আনিকার কথায় সহমত করে রুমু বলে, আব্বাকে সাহস করে অনেকবার বলেছি, কিন্তু আব্বা ধমক দিয়ে আমাকে থামিয়ে দিলেন। আপা, তুমি বিয়ে করো, দেখবে আব্বা একানে থেকে নিজেও বিয়েতে মত দেবেন। শোনো, আমার জীবনে এই ব্যাপারটা স্কিপ করতে চাই। বিয়ে শাদী ভালোবাসা এসব এখন হাস্যকর বিষয়। আমি ভালোবেসে ঠকে গেছি, রুমু, বুঝতে পারছো? তবে আমার আফসোস নেই, আমি আমার সর্বোচ্চ দিয়ে ভালোবেসেছি, তার হজম হয়নি। আপা আরেকটা বার সুযোগ দিন না নিজেকে। শোনো, এক কথা বারবার বলবে না। আমার অসহ্য লাগে, বিরক্ত লাগে, দম বন্ধ হয়ে আসে। ভালোবাসা শব্দটা মনে প্রীতিশটা জাগিয়ে দিয়েছে। আমাকে দেখো, উজ্জ্বল আমাকে ভালোবেসে ঠিক কি কি করেছে। সবার ভাগ্য তোমার মতো নয় রুমু। কার বসলো না, চলে গেল। এই শহরে থাকতে তার ইদানিং বড্ড কষ্ট হচ্ছে। শহর বললে অবশ্য ভুল হবে, এই পাড়ায় বা এলাকায় যে দেখছে সেই তার করুণ কাহিনীর কথা তুলে আফসোস করছে, বিয়ের কথা বলছে। আচ্ছা, মানুষ কি বোঝে না তার ক্ষত বিক্ষত মনের কথা? এসব কথায় তার ক্ষত জায়গায় জ্বালা পোড়া বাড়ায়। দুঃখ, কষ্ট, হাসি, কান্না সব মিলিয়ে মানুষের জীবন। এই সব মিলিয়ে বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যেতে হয়। এর মাঝেই কেটে গেল কয়েকটা বছর। আচ্ছা, এই কয়েকটা বছর উজ্জ্বল, রুমুর, আনিকা কিংবা বাকিদের জীবনে কি কি পরিবর্তন এসেছে আপনাদের জানতে ইচ্ছে হয় না? বলুন, কেমন আছে তারা? কেমন চলছে তাদের জীবন? হাতে ডাইপার নিয়ে বসে আছে উজ্জ্বল। ডাইপার কিভাবে পরাতে হয় তার জানা নেই। রুমু অনেকবার বলেছে শিখে নাও, কাজে আসবে, কিন্তু উজ্জ্বল সে তো এসব ব্যাপারে যথেষ্ট খুঁতখুঁতে। ডাইপার হাতে নিয়ে অনেকবার পরাতে চেষ্টা করেও উজ্জ্বল বুঝতে পারল না কোন পাশে, সামনে অথবা পেছনে। হঠাৎ উজ্জ্বলের ছেলে রুজান কেঁদে উঠল। নার্গিস নাতির কান্না শুনে ছুটে এলেন। আমার নানু ভাই কাঁদছে কেন? এ কি, তুই এখনো ডাইপার নিয়ে বসে আছিস? উজ্জ্বলের পিঠে দুম করে একটা কিল বসিয়ে দিল নার্গিস। ইদানিং রুজানের জন্য উজ্জ্বলকে সবার তোপের মুখে পড়তে হয়। বাচ্চা কাচ্চা নিয়ে উজ্জ্বলের তেমন কোনো অভিজ্ঞতা নেই, তাই হুটহাট কোনো ভুল করে ফেলে সবাই তাকে নিয়ে পড়ে। নার্গিস রুজানের ডাইপার পরিয়ে কোলে তুলে চলে গেলেন। রুমু মাত্রই গোসল সেরে রুমে ফিরল। উজ্জ্বলকে গোমরা মুখে বসে থাকতে দেখে বলে, কি হয়েছে? আম্মা মেরেছে। রুমু খিলখিলিয়ে হেসে উঠল। এসব নতুন নয়, বর্তমানে ঘরে একমাত্র রাজত্বকারী রুজান, তাকে কেউ অনাদার করলেই হলো বাকিটা ইতিহাস। ডাইপার পরিয়েছিলেন? মিথ্যা কথা রুমু, এই মিথ্যুকের কথা বিশ্বাস করিস না। ডাইপার আমি এসে পরিয়ে গেছি। নার্গিসের হঠাৎ আগমনে রুমুর উজ্জ্বল দুজনেই ভরকে গেল। নার্গিস রুজানকে রুমুর কোলে দিয়ে উজ্জ্বলের কান টেনে ধরলেন। খবরদার, মিথ্যা কথা বললে তোর খবর আছে। আরে মা, লাগছে, ছাড়ো তো। নার্গিস কান ছেড়ে চলে গেলেন। যাওয়ার আগেও বকতে ভুললেন না। রুজানের 1 বছর বয়স, ছোট্ট ছোট্ট দাঁত উঠেছে। সেই দাঁত বের করে কেমন হাসছে তা দেখে উজ্জ্বল দ্রুত কোলে তুলে নেয়। ফোলা ফোলা গালটায় দেদারাস চুমু খায়। রুজান দেখতে তার দাদার মতো হয়েছে। গোলগাল সুন্দর ছেলেটাকে দেখে যে কেউ আদর করতে বাধ্য। রুজান যখন খিলখিলিয়ে হাসছিল তখনই উজ্জ্বল রুজানের গালে গাল মিশিয়ে দিতে উজ্জ্বলের খোঁচা খোঁচা দাড়ি রুজানের গালে খোঁচা দিতে ছেলে মুহূর্তেই কেঁদে ওঠে। রুমু মুহূর্তেই রেগে বলে, আপনাকে আমি বারণ করেছিলাম, আমার কথা শোনেন না কেন? ও ব্যথা পায়। আরে পায় না, আমি কি জোরে দিই? দিন, রুজানকে দিন। চল সঙ্গে আয়, রুজানকে ঘাতে হবে। উজ্জ্বল রুজানের নিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটালো। রুজানের বুকের সাথে মিশিয়ে নিতে ছোট্ট ছোট্ট দাঁতের সাহায্যে কামড়ে দিল মুহূর্তে। চেঁচিয়ে উঠল উজ্জ্বল। রুমু দ্রুত রুজানকে সরিয়ে উজ্জ্বলের বুকে হাত রাখলো। মা যেমন কামড়ায় ছেলেও কামড়ায়। ছেলের বাবা কি কামড়ায় না? দেখো, দাগ বসে গেছে। আসুন, চুমু দিয়ে দিয়ে সেরে যাবে। রুমু হাসতে হাসতে কথাটি বললেও উজ্জ্বল কথাটা বিফলে যেতে দিল না। তৎক্ষণাৎ জড়িয়ে ধরে রুমুর ঠোঁটে ঠোঁট মেশালো। রুমু নিজেকে ছাড়িয়ে নিতে চায়, কিন্তু উজ্জ্বল কিছুতেই ছাড়বে না।
উজ্জ্বল, কি হচ্ছে কি? আপনি কন্ট্রোল হারিয়ে ফেলবেন। হারাতে দে, আমি তোর কন্ট্রোলের স্পর। রুজানকে দিয়ে আসি তার দাদির কাছে। এই তো আমার কন্ট্রোললেস বউ। যা দুষ্ট। রুমু ঠোঁট বাঁকিয়ে চলে যায় রুজানকে রাখতে। পরিশেষে আনিকা নিজেকে ব্যস্ত করে ফেলল পড়াশোনায়। সৈয়দ ইসমাইল বাকি জীবনটা আনিকার ভবিষ্যতের দিকে তাকিয়ে পড়ে রইলেন। তিনি বিয়ের চিন্তা আপাতত করছেন না। এই সময়টাতে তার একমাত্র চিন্তা আনিকার সুখ, আনিকার চাওয়া পাওয়া মেয়েটার একটা নির্ভুলজাল জীবন হোক। সৈয়দ, শামসুল, নার্গিস, উজ্জ্বল, রুমু তারা এখন রুজানকে নিয়েই ব্যস্ত। উজ্জ্বলের রেস্টুরেন্টের ব্যবসা বেশ ভালোই হচ্ছে। সবার সাথে দেনা পাওনা হিসাব অনেক আগেই চুকিয়ে ফেলেছে। উর্মি আর তামিমের সংসারে নতুন সদস্য এসেছে। তাদের একটা ফুটফুটে ছেলে হয়েছে। এক সময় দাপটে চলা রাশেদ এখন ঝিমিয়ে পড়েছে তার ফাঁসির আদেশ। এখনও না এলেও যাবজ্জীবন কারাদণ্ড হবে তা সে নিশ্চিত। এই পর্যন্ত কেউ তার জামিনের চেষ্টা করেনি। সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। আজকাল নিজেকে নর্দমার কীট মনে হয়। সবশেষে ময়নার কথা না বললেই নয়। একটা মেয়ের সংসার ভাঙার কারিগর সেই ময়নার বিয়ে হয়েছে কোনো এক ধনীর ঘরে। যদিও তার স্বামী একটু বয়স্ক, তাতে অবশ্য যায় আসে না ময়নার। কি ভেবেছেন ময়না নিশ্চয়ই দুঃখে আছে? মোটেও না। ময়না বেশি সুখে সময়ের সাথে সাথে রাশেদের কথা ভুলতেও বসেছে। আমরা সবাই ভালোবাসতে চাই, ভালোবাসতে জানি, কিন্তু উজ্জ্বলের মতো আগলে রাখার চেষ্টা কয়জন করি বলুন?